মামলা শুরু করুন। শোনো কমল, সত্যি করে বলো, কে তোমাকে টাকাটা দিয়েছে? বললাম তো, জানলেও বলবো না। তার মানেটা কিন্তু অন্য দাঁড়াচ্ছে কমল। আসলে তোমার দাদাই টাকাটা চুরি করেছিল। হ্যাঁ, আর দাদাকে বাঁচাতে তুমি নিজে চোর সাজছো। মিথ্যে কথা। দেখো কমল, কোনটা সত্যি আর কোনটা মিথ্যে তা তুমিই জানো। তবে এক্ষেত্রে সাজা হবে 10 বছর জেল। অমল তো তোমার নিজের দাদা নয় কমল, সৎ দাদা। চুপ করুন, দাদার সম্পর্কে বাজে কথা বলবেন না। টাকাটা আমি যেভাবে হোক পেয়েছি, আর দাদাকে দিয়েছি দাদার ঋণ শোধ করার জন্য। বেশ, এবার তাহলে বলো, টাকাটা দিল কে? মহামান্য আদালত, টাকাটা আমি দিয়েছি। আপনি? আমার মা দামোদর মিত্তিরের ধর্মপত্নী। আসল সত্যটা আমি বলছি হুজুর। আমার বাবা আমাকে মাসে মাসে 2000 টাকা করে পাঠান। সেই জমানো টাকা থেকে আমার স্বামী কখনো সখনো 20-30 হাজার টাকাও নিয়েছেন। আমার মেয়ে রাধার জন্যে আমি ওই জমানো টাকা থেকেই রাধার হাত দিয়ে টাকাটা পাঠিয়েছিলাম অমলের ঋণ শোধ করার জন্যে। এই মামলার আসামি কমল নির্দোষ প্রমাণিত হওয়ায় আদালত তাকে মুক্তি প্রদানের নির্দেশ দিচ্ছে। ও অমল ভাই, অমল ভাই, কি হয়েছে ভাই? তোমার ভাই জেল থেকে খালাস পেয়েছে। হ্যাঁ। হ্যাঁ, কি বললে? আমার ভাই খালাস পেয়েছে? আসলে কি জানো ভাইয়া, দামোদরের বউ টাকাটা দিয়েছে, আর উনি নিজে আদালতে দাঁড়িয়ে এসে কথা বলেছে। ব্যাস, মামলার দফা রফা। তাহলে আমার ভাই চুরি করেনি? ভালো বল, দেখো কোথায় আছো তুমি? আরে রাখো তোমার হাল, বলো আগে আমার ভাই কমল। কমল ভয়ন্ত প্রাণ। দাদা, বলি কি? কমল, কমল, না না, থাক থাক। কমল, দাদা, আমি খালাস পেয়ে গেছি। প্রমাণ হয়ে গেছে যে আমি চুরি করিনি। এবার আমায় বিশ্বাস করবে তো দাদা? এই নে, মার মার আমাকে, মার আমাকে। আমি তোকে যেভাবে মেরেছিলাম ঠিক সেভাবে মার, মার আমাকে, মার 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 আমাকে, মার মার মার। কি করছো কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেল? গেল গেল। জানো, যে ভাইটাকে আমি এতটুকু কষ্ট পর্যন্ত দিইনি, সে ভাইটাকে আমি চোরের মতন মেরেছি। মার আমাকে, মার, আমার প্রায়শ্চিত্ত হোক। কেন এই সমস্ত বলে আমাকে অপরাধী করছো দাদা? তোমার মতন দাদার হাতে মার খাওয়া তো আশীর্বাদ। তোমার মতন দাদা যার আছে তার কোনো দুঃখ হতে পারে, কোনো কষ্ট হতে পারে? দেখেছো কল্যাণী, দেখেছো? এই তো আমার ভাই, আমার গর্ব, আমার গর্ব, আমার গর্ব। চলো ঘরে চলো। ঠাকুর, তোমার অশেষ দয়া। তুমি তো জানো কমলদা নির্দোষ। তুমি ওকে ঋণমুক্ত করো ঠাকুর, ওকে ঋণমুক্ত করো। একি রাধা রানীর চোখে জল কেন? আমি তো খালাস পেয়েছি। ছাড়া পেলেই বা কি? আমার জন্যই তো
তোমার এত কষ্ট পেতে হলো। আমি যদি সেদিন মাকে না বলতাম। তাহলে জীবনও তোমার বাবার ঋণ শোধ করা হতো না। কিন্তু টাকাটা তো পুলিশ বাবাকে ফেরত দিয়েছে। দিলেই বা, আমি কি খাটতে জানি না? আমি কালই কলকাতায় যাচ্ছি। শুনেছি কলকাতায় একটু খাটলেই নাকি 1000-2000 টাকা রোজগার করা যায়। তুমি তুমি কলকাতায় যাচ্ছ? তুমি ছাড়া আমি তো। আমি যেখানেই থাকি না কেন তুমি আমার সঙ্গে থাকবে। তুমি তো হচ্ছে আমার প্রেরণা। আমার দাদাকে কিভাবে অপমান করেছে তুমি দেখেছো তো? দাদার ঋণ শোধ করাই হচ্ছে আমার আমার প্রথম কাজ। নইলে কি ভরসায় তোমার বাবার সামনে গিয়ে বলবো যে রাধারানী হচ্ছে আমার ধর্মপত্নী? কবির লড়াই জিতে এই মেডেলটা তুমি পেয়েছিলে ঠাকুরপো। পেয়েছিলাম। এর সঙ্গে যে তোমাদের গায়ে সম্মান জড়িয়ে আছে, এটা তুমি বিক্রি করে দেবে? জানি না কলকাতায় গিয়ে কতদিন একটা চাকরি পাবো। ততদিন তো চলতে হবে বৌদি। তাই বলে এই মেডেলটা বেঁচে দিতে হবে? হ্যাঁ? আমার দাদার সম্মানের জন্য শুধু এই মেডেল কেন, আমার এই জীবনটা দিতে আমি পিছপা হব না। দাদা, তুমি আমাকে বাধা দিও না। একজন তো চলে গেছে, তুইও চলে যাচ্ছিস। আমরা আমরা থাকবো কি নিয়ে রে? হ্যাঁ? আমি তোমার পা ছুঁয়ে দিব্যি করছি দাদা, আমি তোমার কাছে ফিরে আসবো। আমি তোমার কাছে ফিরে আসবো দাদা। আমার জন্য ভাবিস নি রে, নিজেরটা দেখিস দেখিস। আর আর সজলকে বলিস সম্পত্তির ভাগ পেতে হলে এখানে আমার কাছে এসে ভাগ চাইতে হবে। সজল, সেবার দরবানদেরকে দিয়ে মেরে আমাকে তাড়িয়ে দিয়েছিলে, কিন্তু এবার আর পারবি না। এই তোমরা যাও। হ্যাঁ। আমার শ্বশুর মশাইকে অপমান করার পর, আমাকে জানোয়ার বলার পর, কোন সাহসে তুমি এখানে এসছো? এই সাহসে দাদার কাছে সম্পত্তির ভাগ চেয়েছিস? কোন সাহসে? আরে যে দাদা এতটুকু বয়স থেকে আমাদেরকে মানুষ করলো, সে দাদার কোনো দাম নেই? আরে নারায়ণী তো দাদার সৎ বোন, আর আমরা তো সৎ ভাই। কোন সৎ ভাই তার বোনের বিয়ের জন্য ভিটে মাটি সব বাঁধা দেয়? মানুষ হয়েছিস, হ্যাঁ, সাহেব বলেছিস। আরে যে বইগুলো পড়ে তুই অকৃতজ্ঞ সাহেব হয়েছিস, সেই বইগুলো পুড়ে ফেল। 5 পয়সার দাম নেই সেই বইগুলোর। আর একটা কথা শুনে রাখ, ওই সম্পত্তির উপর তোর কোনো ভাগ নেই। তোমার আর দাদার থাকবে নিশ্চয়ই। না শুধু দাদার, নারায়ণীর বিয়ের ঋণ শোধ করতে শুধু দাদাকেই লিখে দেবো। মেজদা, সজল, সজল এসো বাবা, এসো। এ কি আপনি? চলে গেছে। সে কি, আমাকে যে বললো কি বলবে? তোমাকে নয়, তোমাকে নয়, আমাকে আমাকে। এই দেখো না আমার কি হাল করেছে। নেহাত তোমার মেজদা তাই, নইলে আমার গায়ে হাত তুলে আর তোমাকে জানোয়ার বলে বাড়ি গেট ফেরতে পারতো না। মেজদা আপনার গায়ে হাত তুলেছে? হ্যাঁ, আরে পোকা পোকা, ও বুঝতে পারছে না যে ভেতর থেকে আসলে কলকাঠি নাড়াচ্ছে তোমার বর্দা। এবার ওকে বাড়ি থেকে বের করে দেবে, যে নিজে একা সব সম্পত্তি ভোগ করবে। ঠিক আছে,
আমিও দেখব তোমরা আমার কাছে মাথা হেট করে আসো কিনা। সজল, সেবার দরবানদেরকে দিয়ে মেরে আমাকে তাড়িয়ে দিয়েছিলে, কিন্তু এবার আর পারবি না। এই তোমরা যাও। হ্যাঁ। আমার শ্বশুর মশাইকে অপমান করার পর, আমাকে জানোয়ার বলার পর, কোন সাহসে তুমি এখানে এসছো? এই সাহসে দাদার কাছে সম্পত্তির ভাগ চেয়েছিস? কোন সাহসে? আরে যে দাদা এতটুকু বয়স থেকে আমাদেরকে মানুষ করলো, সে দাদার কোনো দাম নেই? আরে নারায়ণী তো দাদার সৎ বোন, আর আমরা তো সৎ ভাই। কোন সৎ ভাই তার বোনের বিয়ের জন্য ভিটে মাটি সব বাঁধা দেয়? মানুষ হয়েছিস, হ্যাঁ, সাহেব বলেছিস। আরে যে বইগুলো পড়ে তুই অকৃতজ্ঞ সাহেব হয়েছিস, সেই বইগুলো পুড়ে ফেল। 5 পয়সার দাম নেই সেই বইগুলোর। আর একটা কথা শুনে রাখ, ওই সম্পত্তির উপর তোর কোনো ভাগ নেই। তোমার আর দাদার থাকবে নিশ্চয়ই। না, শুধু দাদার। নারায়ণীর বিয়ের ঋণ শোধ করতে শুধু দাদাকেই লিখে দেবো। মেজদা, সজল, সজল এসো বাবা, এসো। এ কি আপনি? চলে গেছে। সে কি, আমাকে যে বললো, কি বলবে? তোমাকে নয়, তোমাকে নয়, আমাকে আমাকে। এই দেখো না আমার কি হাল করেছে। নেহাত তোমার মেজদা তাই, নইলে আমার গায়ে হাত তুলে আর তোমাকে জানোয়ার বলে বাড়ি গেট ফেরতে পারতো না। মেজদা আপনার গায়ে হাত তুলেছে? হ্যাঁ, আরে পোকা পোকা, ও বুঝতে পারছে না যে ভেতর থেকে আসলে কলকাঠি নাড়াচ্ছে তোমার বর্দা। এবার ওকে বাড়ি থেকে বের করে দেবে, দিয়ে নিজে একা সব সম্পত্তি ভোগ করবে। ঠিক আছে, আমিও দেখব তোমরা আমার কাছে মাথা হেট করে আসো কিনা। রিনা, রিনা, রিনা শোনো। ছি, তুমি এত নিচে নেমে গেছো। তুমি আমার ভুল বুঝছো রিনা। ভুল সেদিনই বুঝেছি, যেদিন জানতে পেরেছি তোমরা গরিব। তার মানে গরিবের ছেলে জানলে তুমি? চুপ করো, বাজে কথা বলো না। ভালোবাসার মধ্যে ধনী দরিদ্র বিচার থাকে না। তোমার মেজদা যা যা বলে গেলেন তার একটাও তুমি অস্বীকার করতে পারো না। ছোট ভাইয়ের কাছে এসেছিলেন, তাকে একটু বসতে অবধি বললে না। তুমি জানো আমার মেজদা তোমার বাবার গায়ে হাত তুলেছিল? মিথ্যে কথা। তোমাকে হাতের মুঠোয় রাখার জন্য আমার বাবা এসব বানিয়ে বলেছেন। ভালো, খুব ভালো। বাবার হাতের পুতুল হয়ে নাচো। তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। তার মানে? তার মানে খুব সোজা, আমি আলাদা ঘর করে নিচ্ছি। তুমি তো পরশমণি, তোমার ছোঁয়া লেগে আমি যদি নিচে নামি, তার চেয়েই ভালো। পাগলের মতো কথা বলিস না। স্বামী স্ত্রী আলাদা ঘরে থাকবে। তোর মা বেঁচে থাকলে কথা তুই বলতে পারতিস? মা বেঁচে থাকলে বলাটা আরো সোজা হতো। কেন তুমি সম্পত্তির ভাগ দাবি করে দাদাকে উকিলের চিঠি পাঠিয়েছো? হ্যাঁ? আহা, সবই তোর কল্যাণে মা, তোরই মঙ্গলের জন্যে। এমন মঙ্গল আমি চাই না বাবা। যে মানুষটা সজলকে মানুষ করলো, ওকে লেখাপড়া শেখালো, নিজের রাতবেলা খেয়ে ওর পড়াশোনা চালিয়ে গেল, একটা তুচ্ছ মেয়েকে পাওয়ার জন্য ও সব ভুলে গেল। শোন, দেখ মা, আমার তো ছেলে নেই। আমার যা কিছু আছে সব তো তোদেরই জন্যে। তাহলে এক সাধারণ চাষের জমি নিয়ে তোমরা কেন উঠে পড়ে লেগেছো? আহা, সজলে না হয় আমরা আছি, কিন্তু ওর মেজো ভাইটা, ওর তো আকার মুখ্যু। ওকে বোকা পেয়ে ও দাদা সব হাতিয়ে নিচ্ছে। বাবা, আমার বিয়েটা না দিলেই পারতে। কেন? কেন? কারণ তোমরা প্যাঁচ কষো আর তার শিকার হই আমরা। কবলটা ছিল, বাড়িটায় প্রাণ ছিল। এখন তো মনে হয় আমি শ্মশানে বসে আছি। একজন তো সম্পর্ক ছেদ করে চলেই গেল, আরেকজন তো 1 মাসের মধ্যে কোনো খবরই দিল না। না দিক না দিক, আমি তো নিজের দাদা নই, আমি সৎ দাদা। আচ্ছা, তুমি যদি এভাবে ভেঙে পড়ো, তাহলে আমি কি করি? কি নিয়ে?
কাকে নিয়ে আমি সময় কাটাই বলো তো? তোমার মুখে আজ এ কথা কেন? মা আমাকে দিয়ে কি প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন, তোমার মনে নেই? বলো মা। কমল সজল নারায়ণীকে ফেলে দিবি না তো বাবা? না মা, কোনোদিনও না। সৎ ভাই বোন বলে পৃথক করে দিবি না তো বাবা? না মা, এসব তুমি কি বলছো মা? বড় দুঃখে এসব কথা বলি রে। তোর সন্তান এলে তারাই তোর বুক জুড়ে থাকবে, কমল সজল নারায়ণী ভেসে যাবে। না মা, কেউ ভাসবে না, আর আমার সন্তানও কোনোদিনও আসবে না। কমল, অমল, নারায়ণী এরাই তো আমার সন্তান। ঠিক বলছিস তো? হ্যাঁ মা, এই তোমার ছয়ে প্রতিজ্ঞা করছি মা। মা! তোমার মনে আছে কল্যাণী? আশ্চর্য ব্যাপার, কমল সজলেরও তো মনে থাকা উচিত। আছে আছে কল্যাণী, ওদের সব মনে আছে। তাই তো ওরা কোনোদিন আমার চোখের দিকে তাকিয়ে কোনো কথা বলতে সাহস পায়নি। বাড়িতে আছো নাকি অমল? কল্যাণী, দামোদর বোধহয় তৈরি হয়ে এসেছে। তোমার ধুম জ্বর, ঠান্ডায় বাইরে যাবে? আমি বরঞ্চ ডেকে পাঠাচ্ছি। অমল, আসুন আসুন। আসুন আসুন, বসুন। থাক, বসার জন্য আমি আসিনি। টাকাটা তো চক্রবৃদ্ধি হারে বেড়ে চলেছে, কবে দিচ্ছ? দেব কথা, ভাইয়ের এলেই দিয়ে দেব। ওসব চিটিংবাজি কথাবার্তায় দামোদর মিত্তির বলে না। 7 দিনের মধ্যে সুদ সমেত টাকাটা আবার ফেরত চাই, নইলে আমার লোকজন এসে পিটিয়ে বার করে দেবে, বুঝলে? তুমি আদালতে যাও, সময় নাও। না কল্যাণী, অদৃষ্টে যা আছে তা হবেই। আমাকে যা বলে গেল, এরপর মোড়েই বোধ আমি শান্তি পাবো। বাহ, খুব স্বার্থপর তো তুমি। অনেক পয়সা পাওয়া গেছে, কত হবে মনে হয়? প্রায় 50-60 টাকা তো হবেই। অর্ধেক তুমি নাও। এর সবটাই তোমার। ঠিক আছে, তাহলে মার কাছে চলো, মা যা বলে দেবেন সেটাই হবে। আচ্ছা, তাই হবে, চলো। আমার বিচারে তোমরা তো খুশি হবে না বাবা? কেন হব না? মায়ের বিচারে কি কোনো খুঁত থাকে? তাহলে 4 আনা 12 আনা ভাগ করো। 4 আনা কিশোরের আর 12 আনা তোমার। এতে আমি রাজি। কিন্তু এই বিচারে আমি রাজি নই। কেন বাবা? যেদিন পয়সা জোটে সেদিন হোটেলে খাই, আর যেদিন জোটে না জল খেয়ে পার্কে শুয়ে পড়ি। আর তাছাড়া গানটা তো আমি আর নিজের জন্য গাইনি। সে কি, তুমি পার্কে থাকো? পয়সা না থাকলে কে থাকতে দেবে বলুন? আমি দেব। আমার একটা ছেলে ছিল, আজ থেকে 2টো হলো। তাহলে এটাও আধাআধি হোক, সংসারের সমস্ত খরচা মিটিয়ে তারপর আমরা 2 ভাইতে মিলে ভাগ করে নেব। বেশ, তাই হবে। একটা কথা বলবেন? বলো না। একসময় একজন বিখ্যাত গায়িকা ছিলেন, নাম ছিল সুপ্রভা দেবী। কিশোরের কাছ থেকে শুনলাম আপনিও গান গাইতেন। ঠিকই শুনেছো বাবা, আমি সেই সুপ্রভা দেবী। তাহলে আপনি গান না গেয়ে কিশোরকে পাঠান কেন? আপনি গাইলে তো অনেক টিকিটও বিক্রি হয়ে যাবে, অনেক টাকাও পাবেন। গানের গলা আর নেই যে। আমার স্বামী মানে কিশোরের বাবা গান গাওয়া পছন্দ করতেন না, তাই নিয়েই যত অশান্তি।